হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড টার্মের জন্য তোমাদের চ্যাপ্টার নাম্বার 6 যেটা রয়েছে বল ও শক্তির প্রাথমিক ধারণা, তার উপর সেকেন্ড ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। অলরেডি এই চ্যাপ্টার থেকে আমরা একটি ক্লাস প্রোভাইড করেছি, যেখানে এই চ্যাপ্টারের শুরু থেকে যে সমস্ত কনসেপ্টগুলো তোমাদের জানতেই হবে, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু আমরা ভালো মতোভাবে ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছি। ফার্স্ট ক্লাসে আমরা যেহেতু গতিশক্তি এবং স্থিতিশক্তি এতটা পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই আজকের ক্লাসে আমরা তারপর থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর আনসারগুলো পরপর দেখে নেব। এবং আমরা বলেছি যে এক্ষেত্রে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সিলেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অনেকগুলো প্রশ্ন কিন্তু দেখবে যেগুলো প্রশ্নবিচিত্রা এসছে সেগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি। এখানে রায়ো মার্টিন রেফারেন্স বুকের তোমরা দেখতে পাবে আনসারগুলো, তার সঙ্গে টেক্সট বুকে যে সমস্ত পেজগুলো তোমাদের ভালো মতোভাবে পড়তে হবে সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে ইনক্লুড করেছি। দেখো, আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শক্তি নিত্যতা সূত্র বিবৃত করো, বা শক্তি যেটা সংরক্ষণ সূত্র সেটি বিবৃত করো। আনসারে তোমরা লিখবে, দেখো শক্তি নিত্যতা সূত্র মানে ল অফ কনজারভেশন অফ এনার্জি। এখানে বলা হচ্ছে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে কি হয়, সেই ক্ষেত্রে শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে মানে অন্য কোনো রূপে পরিবর্তিত করা যায়। যেমন ধরো তুমি কয়লা নিয়েছো, কয়লাকে তুমি পোড়াচ্ছ, পুড়িয়ে তাপ পাচ্ছ। এবার এক্ষেত্রে কয়লাকে যেহেতু পোড়ানো হচ্ছে, এখানে পোড়ানো হচ্ছে তাপ দিয়ে, তাহলে কয়লার মধ্যে প্রথমে ছিল রাসায়নিক পদার্থ, তার মানে তার মধ্যে রাসায়নিক শক্তি জমা ছিল। যখন সেটাকে পুড়িয়ে আমরা তাপ উৎপন্ন করব তখন সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে যে কোনো শক্তিকে কিন্তু অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করা যায়। যেমন তুমি কারেন্ট দিচ্ছ, তাই না, বিদ্যুৎ পাঠাচ্ছ বলে ফ্যান চলছে, তাহলে সেক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বা তুমি কারেন্ট দিচ্ছ বলে কিন্তু আলোগুলো জ্বলছে, বাল্বগুলো বা লাইটগুলো জ্বলছে, তাহলে সেক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি সেটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে শক্তিকে কিন্তু অন্য রূপে পরিণত করা যায়। একটা শক্তি আছে, সেটাকে অন্য আমি রূপে সেটাকে কনভার্ট করতে পারবো বা ট্রান্সফর্ম করতে পারবো, কিন্তু নতুন করে কোনো শক্তিকে কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তার জন্য মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, মানে সেটাকে কিন্তু কোনোভাবেই মোট শক্তির পরিমাণটাকে বাড়ানো বা কমানো যায় না, মানে সেটা হচ্ছে অপরিবর্তনীয়, তার মানে সেটাকে আমরা বলতে পারবো ধ্রুবক। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো, এখানে তোমাদের টেক্সট বুকের একটা পেজ আমি এখানে তুলে ধরেছি, তার কারণ এখানে অনেকগুলো প্রশ্ন আসে। এই যে জায়গাটা একটু ডার্ক হয়ে গেছে, এখানে শক্তি রূপান্তর বলা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে নিচের দিকে, দেখো এখানে শক্তির অনেক রকম প্রকারভেদ আছে। নানা রকমের শক্তি হয়ে থাকে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। যখন এই যে এইরকমভাবে চিত্রে যেভাবে দেওয়া আছে, দুটো হাত যদি জোরে জোরে ঘষা হয় তাহলে তাপ উৎপন্ন হয়। এখানে কি হচ্ছে, দুটো হাত ঘষা হচ্ছে, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, তার জন্য তাপ উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে হাত একটা যন্ত্র, তাহলে যান্ত্রিক শক্তি এখানে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে জোরে জোরে হাত ঘষলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই যে কাঠি আছে, দুটো কাঠি যদি ঢাকের উপর এমনি রাখা হয় তাহলে কোনো আওয়াজ হয় না, কিন্তু জোরে যখন বাজানো হয়, তাকে পেটানো হয়, তখন কিন্তু আওয়াজ হয়। এখানেও ঢাক গোলাক একটা যন্ত্র, তাহলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এগুলো কিন্তু তোমাদের সেকেন্ড টাইমের পরীক্ষায় 1 মার্কসের প্রশ্ন আসতে পারে। এরপরে যদি এখানে দেখো সুইচ দেওয়া হচ্ছে, আলো জ্বলছে, তাহলে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে নেক্সট দেখো এইদিকে চলে যাও, নিচের দিকে একটা ইম্পর্টেন্ট একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে যদি একটা পাত্র নাও, নিয়ে পাত্রতে তুমি পোড়া চুন নিয়েছো, পোড়া চুন মানে হচ্ছে সেটা ক্যালসিয়াম অক্সাইড, কেমন, ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইড নাও। এবার যদি তুমি জল ঢালো, এর মধ্যে যদি জল ঢালা হয়, কেমন H2O যদি ঢালা হয়, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হয়, সেখানে কিন্তু CaOH হোল টুয়াইস কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটা একটা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। তাপমোচী মানে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় দেখবে তাপ উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলবো। যাই হোক, এখানে পোড়া চুনে যখনই জল দেওয়া হচ্ছে তখন তাপ উৎপন্ন হচ্ছে। এবার পোড়া চুনের মধ্যে কোন শক্তি ছিল, এটা রাসায়নিক পদার্থ, তাহলে এগুলোর মধ্যে রাসায়নিক শক্তি ছিল, তার ফলে কি হলো, পরে তাপ উৎপন্ন হলো। এখানে দেখতে পাচ্ছ তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে শক্তি রূপান্তর কি, উত্তর হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে, কেমন, তোমাকে বলবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও, তখন তোমরা লিখবে পোড়া চুনে জল দিলে
সেখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর দেখো আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট এই যে নিচের দিকে, যখন একটা পেরেকের কাছে একটা চুম্বককে আনো, কাছাকাছি আনবে, অনেকটা যখন কাছে নিয়ে চলে আসবে তখন পেরেকটা কিন্তু কাছে চলে যাবে চুম্বকের কাছে এবং গায়ে লেগে যাবে। তাহলে টাচ না করে এখানে এটা সরে আসলো, তাই না? তাহলে এখানে চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেহেতু যন্ত্রটা সরে যাচ্ছে তাহলে যান্ত্রিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হলো। এরপরে নেক্সট আমরা চলে যাব। দেখো এখানে তোমাদের টেক্সট বইয়ের একটা পেজ আমি তুলে ধরেছি। এই যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে, কোনো একটা ঘটনা বলবে আর কোন শক্তিতে রূপান্তর ঘটছে সেটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে। ইলেকট্রিক ইস্ত্রি যখন চালু করা হয়, কারেন্ট তুমি দাও, কারেন্ট বা তড়িৎ দাও, নিয়ে ইস্ত্রিতে কী হয়, তাপ উৎপন্ন হয়, তবেই তো ওই জামাটা আমরা আয়রন করতে পারি। তাহলে তড়িৎ শক্তি দাও, সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। মোমবাতি জ্বালানো হচ্ছে, মোমবাতির মধ্যে রাসায়নিক পদার্থ থাকে, সেগুলো পুড়তে থাকে, এবার তাপ উৎপন্ন হয়, তার সঙ্গে আলোও পাই, তাহলে রাসায়নিক শক্তি থেকে তাপ আর আলোক শক্তি। ব্যাটারি চালানো মানে ব্যাটারি চালিত রেডিও, যখন যে ব্যাটারি মানে অনেক দেখবে আগেকার দিনে মানে রেডিও থাকতো, রেডিওগুলোতে ব্যাটারি ভরে সেগুলো চালানো যেত। তাহলে ব্যাটারি চালিত রেডিও যখন আমি চালাবো তখন রেডিও আমার চলবে কেন? তার কারণ ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারির মধ্যে কী আছে, রাসায়নিক শক্তি আছে। তাহলে রাসায়নিক শক্তি থেকে কী উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয় রেডিওতে, তাহলে রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি। কয়লা পোড়ালে আমরা আলোচনা করলাম রাসায়নিক থেকে তাপ আর আলোক শক্তি। সৌর কুকার, সোলার কুকার যেটা বলা হয়, সোলার কুকারে কী হয়, সূর্যের আলো পড়ে, নিয়ে আলোক শক্তি কী উৎপন্ন হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সোলার কুকার দিয়ে কিন্তু অনেক সময় রান্নাও করা যায়, টুকটাক রান্না, কিছু ভাজা, সেগুলোও কিন্তু করা যায়। মাইক্রোফোনেও কিন্তু তড়িৎ লাগে, নিয়ে শব্দ উৎপন্ন হয়। স্টিলের বাসনপত্র যখন নিচে পড়ে তখন যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। নিচে দেখো আরও অনেক উদাহরণ দেওয়া হয়েছে। তারাবাজি, তারাবাজি তুমি যদি পোড়াও বা জ্বালাও, তা তারাবাজির মধ্যে রাসায়নিক জিনিস থাকে, কেমিক্যাল, মানে অনেকগুলো কেমিক্যাল থাকে, সেগুলো পুড়তে থাকে, নিয়ে তাপ আর আলো উৎপন্ন হয়। ক্যাম্বিস বলকে উপরে ছোড়া হলো, যে কোনো বলকে যখন তুমি উপরে ছুড়বে, ধরো তোমার এই জায়গাতে এখান থেকে ছুঁড়ে উপরে দিচ্ছ বলটাকে উপরের দিকে, তাহলে বলটা যাচ্ছে এই জায়গায় যত উপরে যাচ্ছে, যেতে 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 দেখো নিচের দিকে বেগটা বেশি, হাতে যে জায়গায় ছুটছে সেখানে বেগটা বেশি, ধীরে ধীরে বেগটা কমতে 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 এই জায়গায় ধরো গেল, এই জায়গায় গেল মানে এখানে স্থির হয়ে গেল, স্থির হয়ে আবার পড়বে নিচে। যাই হোক, যখন উপরে যাচ্ছে বেগটা কমছে, নিয়ে এখানে স্থির হয়ে যাচ্ছে, এই জায়গাতে এসে বলটা স্থির হয়ে যাচ্ছে। তাহলে গতিশক্তি কিসে পরিণত হলো, স্থিতিশক্তিতে পরিণত হলো। এবার যখন একটা বলকে আমি উপরে 3 তলায় আমি ধরে আছি বলটাকে, এবার আমি হয়তো নিচে ছেড়ে দিয়েছি। যখন বলটা আমার হাতে ধরা ছিল, আমি ধরে রেখেছিলাম, তখন সেটা স্থির ছিল, তার মানে তার মধ্যে স্থির শক্তি ছিল। যেই ছেড়ে দেবো তখন বলটা কিন্তু নিচের দিকে বেগ নিয়ে নিচের দিকে বাড়তে মানে পড়তে থাকবে। তাহলে সেটা স্থির শক্তি কিসে পরিণত হলো, গতিশক্তিতে পরিণত হলো। এরপর দেখো আমি রায়মার্টিন থেকে এখানে বেশ কিছু জায়গা তুলে ধরেছি, সবগুলো তোমরা দেখে রাখবে। তার মধ্যে যেগুলো আমি মার্ক করে দিয়েছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যেমন দেখো এটা মাইক্রোফোন, আমরা এখনই দেখলাম তড়িৎ থেকে শব্দ শক্তি। কয়লা পোড়ানো, সেটাও রাসায়নিক থেকে তাপ আর আলোক শক্তি। এখানে দেখো ঘড়িতে যখন দম দেওয়া হয়, এখনকার দিনে খুব কম আছে, আগেকার দিনে ঘড়িতে দম দিতে হতো, প্রতিদিন সকালবেলায় দম দিতে হতো, নিয়ে সেই স্প্রিংটা কিন্তু সংকুচিত হতো, ঘড়ির মধ্যে স্প্রিং থাকতো, তাই স্প্রিংটা সংকুচিত হয়ে তার মধ্যে স্মৃতিশক্তি জমা হতো। এবার যখন ঘড়িটা চলতো তখন সেই স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতো, ফলেই কিন্তু ঘড়ির ওই কাঁটাগুলো, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, এগুলো কিন্তু চলতো। তাহলে স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এরপরে দেখো চ্যাপ্টারটা যদি তোমাদের ভালো মতোভাবে বোঝা থাকে, যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার দিতে পারবে এবং বুঝে বুঝে আনসার তোমরা দিতে পারবে, সেখানে কোনো ভুল কিন্তু হবে না। আর যতগুলো পোর্শন আমি এখানে সিলেক্ট করেছি আমাদের ক্লাসের মধ্যে, যা যা বিষয় তোমাদের সেকেন্ড টার্মের মধ্যে এবং সিলেবাসের মধ্যে এবং তার সঙ্গে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে, সবগুলো কিন্তু কভার করা হয়েছে। এর বাইরে কিন্তু আর সেরকম কোনো পোর্শন নেই। যা কিছু প্রশ্ন তোমরা পাবে সবগুলো কিন্তু এই জায়গাগুলো থেকেই পাবে, তাই জন্য ক্লাসগুলো কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এরপরে দেখো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, যেটা হাতে হাতে আমরা বললাম, তাই না, হাতের তালু গরম হয়ে যায়। এরপর দেখো আরও অনেক দেওয়া হয়েছে, যান্ত্রিক থেকে তড়িৎ, জলবিদ্যুৎ উৎপাদনের সময় সেখানে কি হচ্ছে, এখানে জলের স্থিতিশক্তি মানে যান্ত্রিক শক্তি, সেটা কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা পড়েছিলাম যে স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একসঙ্গে যান্ত্রিক শক্তি বলা হয়। এরপরে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তড়িৎ পাঠালে টেবিল ফ্যান বা সিলিং ফ্যান ঘোরে, এগুলো কেমন। এরপরে দেখো নিচের দিকে এখানে দেওয়া হয়েছে তড়িৎ থেকে শব্দ, ইলেকট্রিক কলিং বেল, বাড়িতে যে কলিং বেলগুলো থাকে বা বৈদ্যুতিক ঘন্টা, সেগুলোতে কারেন্ট পাঠালে সেগুলো ঘন্টাটি থেকে শব্দ উৎপন্ন হয়। যখন কেউ সুইচ টেপে বাইরে থেকে,
কলিং বেলে, তখন বিদ্যুৎটা মানে কারেন্টটা টাচ হয়ে যায়, সংযোগ হয়, মানে বর্তনীটা যুক্ত হয়ে যায়, তার জন্য কী হয় তখন শব্দ উৎপন্ন হয়। তাহলে বৈদ্যুতিক ঘণ্টায় কী হচ্ছে, এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর তড়িৎ শক্তি আলোক শক্তিতে এই যে বৈদ্যুতিক বাল্বগুলো জ্বলছে সেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে এই যে রাসায়নিক থেকে শব্দ, বোমা ফাটালে শব্দ উৎপন্ন হয়। আর রাসায়নিক শক্তি থেকে তড়িৎ, ব্যাটারি থেকে যে আমরা রাসায়নিক শক্তি পাচ্ছি সেগুলো তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই ঘটনাগুলো দেখবে। আর উপরেও এখানেও দেখো বেশ কয়েকটা দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে এই জায়গাটা দেখতে পারো, সৌরশক্তি রাসায়নিক শক্তি হিসেবে জমা হয় যখন সবুজ উদ্ভিদ কী করে, সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে। নেক্সট আমরা নিচের দিকে চলে যাব। দেখো এখানে এই জায়গাটা তোমাকে শূন্যস্থান পূরণ দেবে। পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো ড্যাশ, এখানে বসাবে সূর্য। যে কোনো শক্তি আমরা পাই না কেন, ডাইরেক্টলি মানে সরাসরি বা ইনডাইরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমরা সূর্য থেকেই সমস্ত শক্তি পাই। যখন সবুজ উদ্ভিদ খাবার তৈরি করে তখন দেখো খাবারের মধ্যে এই যে সৌরশক্তি বা আলোক শক্তি সেটা রাসায়নিক শক্তি বা স্মৃতিশক্তি হিসেবে ওই খাবারের মধ্যে জমা হয়। আমরা দেখো আমাদের বাড়িতে যে বিদ্যুৎ পাই সেই বিদ্যুৎ মূলত অনেক জায়গা থেকে তৈরি হতে পারে, কিন্তু বেশিরভাগ যেগুলো আমরা পাই, বেশিরভাগ যেটা পাই সেটা তাপবিদ্যুৎ থেকে পাই। এছাড়া আমরা পাই জলবিদ্যুৎ থেকে। মেন হচ্ছে এই দুটো। যেমন এছাড়া সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি এগুলো আছে, বায়ু শক্তি আছে, কিন্তু সেগুলো হচ্ছে মানে অপ্রচলিত শক্তি, সেগুলোর ব্যবহার কিন্তু অতটা নেই। যাই হোক, আমরা মূলত এই দুটো জায়গা থেকে শক্তি পাই। তার মধ্যে আমরা এই তাপবিদ্যুৎটাই হচ্ছে আমাদের মেন বিদ্যুতের উৎস। কয়লা, পেট্রোলিয়াম এগুলোতেও শক্তি জমা আছে। তার কারণ এক সময় যে গাছগুলো ছিল, ধরো অনেকগুলো গাছ ছিল, তাই না, অনেকগুলো গাছপালা ছিল, অনেক পশু ছিল, সেগুলো কী হচ্ছে যখন ভূমিকম্প হয় বা পৃথিবী যখন ধ্বংস হয় তখন মাটির নিচে চাপা পড়ে যায়। চাপা পড়ে মাটির নিচে চাপে আর তাপে সেগুলো গাছপালাগুলো থেকে কী তৈরি হয়েছে, গাছপালা থেকে কিন্তু কয়লা তৈরি হয়। আর যে সমস্ত প্রাণীগুলো চাপা পড়ে গেছিলো সেখান থেকে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়। এবার এই যে গাছপালাগুলো কোথা থেকে শক্তি পেয়েছিল, সূর্য থেকে। বা এই যে গবাদি পশু যেগুলো ছিল হয়তো ঘাস খাচ্ছে, তারা ঘাস খাচ্ছে, কিন্তু ঘাসটা শক্তি কোথা থেকে পেলো, সূর্য থেকে পেলো। বা কোনো মাংসাশী প্রাণী হয়তো বাঘ, সেটা হরিণকে খেয়েছে, কিন্তু হরিণ শক্তিটা পেয়েছে কোথা থেকে, ঘাস থেকে। আর ঘাস শক্তি কোথা থেকে পেয়েছে, সূর্য থেকে। তাহলে ঘুরিয়েও যদি আমরা দেখি সব শক্তি কিন্তু আসছে সূর্য থেকে। তাহলে এখানে কয়লা, পেট্রোলিয়াম এগুলোও কিন্তু সূর্য থেকে পাওয়া শক্তি। এই জায়গাগুলো তোমরা মনে রাখবে। এরপরে জলবিদ্যুৎ তৈরি করতেও কিন্তু সূর্য ভূমিকা পালন করে। জলবিদ্যুৎ ক্ষেত্রে এই যে জলটা বাষ্পীভূত হচ্ছে, পুকুরের, নদী নালার এই জলগুলো বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত উপরে উঠছে, মেঘ হয়ে আবার বৃষ্টি হয়ে নিচে নামছে। আবার কিছু কিছু বাতাস উপরে উঠছে, উঠে যাওয়ার পর পাহাড় আছে, অনেকগুলো ধরো পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে বরফ আকারে জমছে। এবার বরফ গলে যখন জল হচ্ছে তখন নিচে গঙ্গা, যমুনা ইত্যাদি নদীর সৃষ্টি হচ্ছে, তাই না। তাহলে পাহাড় থেকে নিচে নেমে আসার সময় এর স্রোতের গতিপথে টারবাইনটাকে ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জলবিদ্যুৎ তৈরি করতেও কিন্তু ঘুরপথে সূর্য বা সৌরশক্তি কিন্তু দায়ী। তাহলে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে নেক্সট আমরা এখানে এই জায়গাগুলো দেখব, তোমাদের টেক্সট বুক থেকে তুলে দিয়েছি। সূর্য থেকে বিভিন্ন প্রকারে কীভাবে শক্তি আসছে, সূর্যে যে সমস্ত শক্তির একদম প্রধান উৎস সেটা আমরা এখানে দেখতে পাবো। ধরো সূর্যের তাপ হচ্ছে, সেখানে বাতাসে জলের আলোড়ন হচ্ছে, যান্ত্রিক শক্তি। বায়ু প্রবাহের শক্তি সেটাকে কাজে লাগিয়ে দেখো নিচের দিকে চলে যায়। বায়ু প্রবাহের শক্তি সেটাকে দেখো এই যে উইন্ড মিলে কাজে লাগাচ্ছে, তাই না, বায়ু প্রবাহের শক্তিকে উইন্ড মিলে কাজে লাগাচ্ছে, নিয়ে সেখানে আমরা কি তৈরি করতে পারছি, বিদ্যুৎ তৈরি করতে পারছি। আবার দেখো জলের আলোড়ন বা জলের স্রোতটাকে কাজে লাগিয়ে জোয়ার ভাটা হয়, সেটাকেও কাজে লাগিয়ে সেটাকে টারবাইন ঘুরিয়ে তারপর দেখো এখানে নিচে বিদ্যুৎ তৈরি করা হয়। এছাড়া নদীর যে স্রোত, নদী বয়ে যাচ্ছে, হু হু করে বয়ে যাচ্ছে, যেখানে নদীর স্রোতটা বেশি সেখানে টারবাইন ঘুরে সেখানেও কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায়। আবার দেখো সবুজ উদ্ভিদ সেটা সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করছে, সেটা গবাদি পশু, তৃণভোজী যারা উৎপাদককে খায় তারা খাচ্ছে, তাদেরকে খাচ্ছে মাংসাশী প্রাণী, তাই না। এবার ওদের মধ্যে রাসায়নিক শক্তি জমা হচ্ছে, তারপর তাদের যখন মৃত্যু হচ্ছে, মৃত্যুর পর দেখো এই যে উদ্ভিদ বা গবাদি পশু সবগুলো মৃত্যুর পর মাটির নিচে থাকতে থাকতে চাপে তাপে আর রাসায়নিক পরিবর্তন হয়ে সেগুলো কি হচ্ছে, জীবাশ্ম জ্বালানিতে পরিণত হচ্ছে, সেগুলোকে পুড়িয়ে তাপ পাওয়া যায় এবং সেখান থেকে তাপ বিদ্যুৎ বা বিদ্যুৎ শক্তি কিন্তু পাওয়া যায়। এরপরে নেক্সট আমরা দেখো এখানে
আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েছি, সেটা হচ্ছে ঝড়ে বাড়ির ছাউনি উড়ে নিয়ে যায় কেন? যখন ঝড় হয় তোমরা এরকম নর্মালি দেখেছো, এমনি যখন বাতাস বয় তখন সেখানে বাতাসের গতিবেগটা কিন্তু অনেক কম, তাই না? কম বেশি থাকে 8 কিলোমিটার/ঘন্টা, 10 কিলোমিটার, 12 কিলোমিটার এরকম। কিন্তু যখন ঝড় হয় তখন কিন্তু গতিবেগটা অনেকটা বেশি, প্রচণ্ড গতি। তাহলে প্রচণ্ড গতি যদি হয় তাহলে বাতাসের মধ্যে গতিশক্তিটাও কিন্তু অনেক বেশি সঞ্চারিত হয়, গতিশক্তি খুব বেশি থাকে। এবার গতিশক্তি বেশি, শক্তি মানে আমরা জানি কোনো বস্তুর বা কোনো বস্তু সংস্থার কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে যার গতি বেশি, যার গতিশক্তি বেশি, তার কাজ করার সামর্থ্যও বেশি। তাহলে কী হবে, সে কী করবে, ঝড়ে অনেক সময় দেখবে টিনের বাড়ি, তার টিনটা উড়ে গেছে, চালের বাড়ি, সেটা চালটা উড়ে গেছে। অনেক সময় আমরা দেখতে পাই রাস্তার ধারে গাছ ভেঙে পড়ে আছে, ঝড়ের পরের দিন আমরা দেখতে পাই। তাহলে এই যে ঝড়ের মধ্যে বাতাসের গতিশক্তিটা কী করছে, এই জিনিসগুলো, ঘটনাগুলো কিন্তু ঘটাচ্ছে। এরপরে এখানে দেখো উৎপাদক কাকে বলে, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্নবিচিত্রায় অনেকবার অনেক প্রশ্ন এসছে। উৎপাদক কাকে বলে, সর্বভুক প্রাণীর একটা উদাহরণ দাও। আর তারপরে যে প্রশ্নগুলো রয়েছে খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, এগুলো লিন্ডেম্যানের 10% সূত্র, সেগুলো থেকে কিন্তু বহুবার তোমাদের প্রশ্ন এসছে। যত ক্লাস এগোবে তত কিন্তু তোমাদের সাথে আমি ডিসকাস করব, এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের খুব ভালো মতোভাবে করে যেতে হবে সেগুলো কিন্তু আমি বলে দেবো। দেখো উৎপাদক কাকে বলে, উৎপাদক মানে তোমরা বুঝতে পারছো প্রোডিউসার, যারা সূর্যালোককে কাজে লাগিয়ে নিজের দেহে খাবার তৈরি করতে পারে এবং সেই খাবারকে পুষ্টি সংগ্রহ করতে পারে, তাদের বলবো উৎপাদক। কারা? সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদের মধ্যে তোমরা জানো পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, নিয়ে সে কী করে, পাতাতে খাবার তৈরি করে। গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। এবার এই উৎপাদককে যারা খায়, উৎপাদক মানে কারা হলো, সবুজ উদ্ভিদ, ঘাস, লতা পাতা, এগুলো। তাহলে এগুলোকে খেয়ে যারা বেঁচে থাকে, নিয়ে পুষ্টি গ্রহণ করে, তাদের বলবো আমরা প্রথম শ্রেণীর খাদক। তাহলে কারা এগুলো? গরু, ছাগল, এরা দেখবে খড়, ঘাস, এ সমস্ত জিনিস খায়। খরগোশ, হরিণ ঘাস খায়। ছোটো ছোটো মাছ, শ্যাওলা খায়। পোকামাকড়, এরা কিন্তু উৎপাদককে খায়, তাই জন্য এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক, এবার এইগুলোকে মানে প্রথম শ্রেণীর খাদককে যারা খায় তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে এগুলোকে কারা খায়? এগুলোকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, দেখো শিয়াল, ব্যাঙ, টিকটিকি ইত্যাদি। যেমন ঘাস, ঘাসটা হচ্ছে উৎপাদক, তাই না? ঘাসটা হচ্ছে উৎপাদক। ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, আমি ছোট্ট করে ফড়িং লিখলাম, কেমন? আমি বলেও দিচ্ছি ফড়িং। তাহলে ঘাস হচ্ছে উৎপাদক, উৎপাদককে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক। তাহলে ফড়িং হচ্ছে প্রাথমিক খাদক। ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, তাই না? ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, তাই জন্য ব্যাঙ হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। এছাড়া টিকটিকি আছে, টিকটিকি পোকামাকড় খায়, তাই না? তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদক। এরপরে দ্বিতীয় শ্রেণীর খাদকগুলোকে যারা খায়, এই যেমন ধরো ব্যাঙ, ব্যাঙকে যে খায়, যেমন সাপ, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু হয়ে যাবে তৃতীয় শ্রেণীর খাদক। এছাড়া আরও দেওয়া হয়েছে বাঘ, সিংহ, এরা বড় মাছ, বড় মাছগুলো দেখবে ছোটো মাছগুলোকে খায়, তাই জন্য এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। আর এই যে সবগুলো আছে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এমনকি উৎপাদক, সবগুলোকে খেতে পারে যারা, তাদেরকে আমরা কি বলবো, সর্বভুক প্রাণী, তাই না? এখানে দেওয়া হয়েছে সবগুলোকে খেতে পারে, উৎপাদক থেকে শুরু করে মানে উদ্ভিদও খাবে, অন্যান্য প্রাণীকেও খাবে, তাদেরকে বলবো আমরা সর্বভুক। যেমন আমরা দেখেছি, যেমন দেখো আমরা জানি যে মানুষ শাক সবজি ফলমূল মানে উদ্ভিদকেও খায়, মাংসও খায়, তাই না? তাহলে মানুষ সর্বভুক প্রাণী হয়ে যাচ্ছে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদককেও খায়। কাকও তাই, কাকও কিন্তু দেখবে দানা শস্য ছড়িয়ে দিলে মানে সবুজ উদ্ভিদের থেকে আমরা পাচ্ছি, তাহলে উৎপাদককেও খায়। আবার মাছের এঁটো কোটো যদি আমরা ফেলে দিই তাহলে সেগুলো কিন্তু খেয়ে থাকে। তাহলে এদেরকে আমরা কি বলতে পারবো, সর্বভুক প্রাণী বলতে পারবো। তাহলে আজকে আমরা এতটা পোর্শন পর্যন্ত আলোচনা করলাম। এরপরে নেক্সট ক্লাসে দেখো আরও যে সমস্ত প্রশ্নগুলো আছে যেখান থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে বুঝে নেব, এবং সেগুলো থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা অন্য কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে, আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যদি দেখো যে কোনো প্লেলিস্ট খুঁজে পাচ্ছ না, দেখবে প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের সমস্ত সেট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে প্রশ্নবিচিত্রা, দেখবে ক্লাস 6 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ, এরকম প্লেলিস্ট তোমরা পাবে। যদি কোনো প্লেলিস্ট খুঁজতেও অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রেও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি প্লেলিস্টের লিঙ্ক শেয়ার করে দেবো। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।